হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং রেগুলারলি ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 92। আবারও এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচারই কিন্তু আমাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন এবার দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এটা তুমি তোমার মতো করে করো। তুমি তোমার মতো করে বলো। তুমি তোমার মতো করে কাজ করো। তুমি তোমার মতো করে রান্না করো। প্রথম স্ট্রাকচার আমরা শিখবো এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রথমে আমরা দেখব এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমরা বলবো সেন্টেন্স এবং শেষে বলবো অ্যাকর্ডিং টু ইউ। তো যখন কোনো বাক্যে কর্তা কোনো কাজ তার মতো করে করবে বা তার মতে করবে, এরকম বোঝাতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু ইউ। অ্যাকর্ডিং টু ইউ। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো, এটা তুমি তোমার মতো করে করো বা এটা তুমি তোমার মতে করো। এই বাক্যটার ইংরেজি হবে ডু ইট অ্যাকর্ডিং টু ইউ। ডু ইট অ্যাকর্ডিং টু ইউ। পরের এক্সাম্পল, তুমি তোমার মতো করে বলো বা তুমি তোমার মতে বলো। এই বাক্যটার ইংরেজি হবে স্পিক অ্যাকর্ডিং টু ইউ। স্পিক অ্যাকর্ডিং টু ইউ। তুমি তোমার মতো করে কাজটা শেষ করো বা তুমি তোমার মতে কাজটা শেষ করো। এই বাক্যটার ইংরেজি হবে ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউ। ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউ। তুমি তোমার মতো করে পার্টিটা অ্যারেঞ্জ করো। অ্যারেঞ্জ দ্য পার্টি অ্যাকর্ডিং টু ইউ। অ্যারেঞ্জ দ্য পার্টি অ্যাকর্ডিং টু ইউ মানে হলো পার্টিটা তুমি তোমার মতো করে অ্যারেঞ্জ করো। তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নাও বা তুমি তোমার মতের সিদ্ধান্ত নাও। এই বাক্যটার ইংরেজি হবে মেক ডিসিশনস অ্যাকর্ডিং টু ইউ। মেক ডিসিশনস অ্যাকর্ডিং টু ইউ। তুমি তোমার মতে ব্যবসা চালাচ্ছ। এই বাক্যটার ইংরেজি হবে ইউ আর রানিং দ্য বিজনেস অ্যাকর্ডিং টু ইউ। ইউ আর রানিং দ্য বিজনেস অ্যাকর্ডিং টু ইউ। তো আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি। এবার প্রতিবারের মতো এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো তুমি তোমার মতো করে বলতে থাকো। তুমি তোমার মতো করে বলতে থাকো। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে জানান। তো চলুন এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। আমরা কখনো কখনো এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন আর হ্যাঁ তোমাকে কাল আসতে হবে। আর হ্যাঁ আমি কাজটা করব না। আর হ্যাঁ আমিও সেখানে যাব। আর হ্যাঁ আমি ইংরাজি বলতে পারি। আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক সময় এই ধরনের বাক্যগুলো বলে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে আমরা সেম দেখলাম আর হ্যাঁ। আর এই যে আর হ্যাঁ, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে অ্যান্ড ইয়েস। অ্যান্ড ইয়েস, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স ফর্মুলা হবে, ফার্স্ট আমরা বলবো অ্যান্ড ইয়েস এবং শেষে বলবো সেন্টেন্স। তো চলুন দেখা যাক এবার কয়েকটা এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো, আর হ্যাঁ সেখানে পৌঁছে আমাকে কল করবে। এই বাক্যটার ইংরেজি হবে অ্যান্ড ইয়েস কল মি আফটার রিচিং দেয়ার। অ্যান্ড ইয়েস কল মি আফটার রিচিং দেয়ার। পরের এক্সাম্পল, আর হ্যাঁ ভুল করেও সেখানে যাবে না। অ্যান্ড ইয়েস ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। অ্যান্ড ইয়েস ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। আর হ্যাঁ এই ব্যাপারে কাউকে বলবে না। এই বাক্যটার ইংরেজি হবে and yes don't tell anyone about this. and yes don't tell anyone about this. আর হ্যাঁ কাল তুমি কখন আসবে। and yes when will you come tomorrow. and yes when will you come tomorrow. আর হ্যাঁ আমি এরকমটা না। and yes I am not like that. and yes I am not like that. নেক্সট, আর হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি। এই বাক্যটার ইংরেজি হবে and yes I can speak English. and yes I can speak English. এই স্ট্রাকচারটা ছিল কিন্তু খুবই ইজি একটা স্ট্রাকচার।
এবং এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা কিন্তু খুবই সহজ। তো এবার আপনারা বলবেন একটা বাক্যের ইংরেজি। বাক্যটা হলো, আর হ্যাঁ আমিও সেখানে যাব। এই বাক্যটা ইংলিশে কিভাবে বলবেন আপনারা কমেন্টে লিখে জানান। এবার দেখবো আমরা 3 নাম্বার স্ট্রাকচার। সর্বদা সত্যি বলো, সর্বদা স্বাস্থ্যকর খাবার খাও, সর্বদা বড়দের সম্মান করো, সর্বদা নিজেকে ব্যস্ত রাখো। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা কিন্তু অনেক সহজ। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো সর্বদা। সর্বদা মিন্স অলওয়েজ, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, মানে ফার্স্ট আমরা বলবো অলওয়েজ এবং শেষে বলবো সেন্টেন্স। তো প্রথমে অলওয়েজ এবং তারপরে সেন্টেন্স বসিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজে বলতে পারি। তো চলুন এবার দেখা যাক কয়েকটা এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো, সর্বদা সত্যি বলো। এই বাক্যটার ইংরেজি হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সর্বদা স্বাস্থ্যকর খাবার খাও। অলওয়েজ ইট হেলদি ফুড। অলওয়েজ ইট হেলদি ফুড, মানে সর্বদা স্বাস্থ্যকর খাবার খাও। সর্বদা বড়দের সম্মান করো। অলওয়েজ রেসপেক্ট ইওর এল্ডার্স। অলওয়েজ রেসপেক্ট ইওর এল্ডার্স। সর্বদা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। অলওয়েজ ট্রাই টু বি আ গুড পারসন। অলওয়েজ ট্রাই টু বি আ গুড পারসন। সর্বদা গরিবদের সাহায্য করো। অলওয়েজ হেল্প দ্য পুয়ার। অলওয়েজ হেল্প দ্য পুয়ার। সর্বদা নিজেকে ব্যস্ত রাখো। এই বাক্যটার ইংরেজি হবে অলওয়েজ কিপ ইয়োরসেলফ বিজি। অলওয়েজ কিপ ইয়োরসেলফ বিজি। তো আপনারা দেখলেন যে এই বাক্যগুলো আমরা ইংলিশে কত সহজে বলতে পারি, রাইট? তো এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, সর্বদা খুশি থাকো। এই বাক্যটার ইংরেজি কি হবে কমেন্টে লিখে জানান। স্ট্রাকচার নাম্বার 4। তারা ফুটবল খেলায় অভ্যস্ত ছিল। তুমি ধূমপান করায় অভ্যস্ত ছিলে। আমি ভাত খাওয়ায় অভ্যস্ত ছিলাম। সে ঝগড়া করায় অভ্যস্ত ছিল। আমরা কখনো কখনো আমাদের ডেইলি কনভারসেশনে এই ধরনের বাক্যগুলো বলে থাকি। তো এই প্রতিটা বাক্যে আমরা দেখলাম যে কেউ কোনো কিছুতে অভ্যস্ত ছিল। তো এই যে অভ্যস্ত ছিল, এই কথাটা বলতে হলে আমরা ইংলিশে ইউজ করব ইউজ টু। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ইউজড টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এই স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার হবে। তো চলুন এবার আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন তার জন্য কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম হলো, আমি চকোলেট খাওয়ায় অভ্যস্ত ছিলাম। আমি চকোলেট খাওয়ায় অভ্যস্ত ছিলাম। I was used to eating chocolate. I was used to eating chocolate. এই সেন্টেন্সটাতে যেহেতু সাবজেক্ট আই, তাই এখানে সাবজেক্টের পরে ওয়াজ হয়েছে। পরের এক্সাম্পল, তারা ফুটবল খেলায় অভ্যস্ত ছিল। They were used to playing football. They were used to playing football. তুমি ধূমপান করায় অভ্যস্ত ছিলে। You were used to smoking. You were used to smoking. আমরা ঝগড়া করায় অভ্যস্ত ছিলাম। এই বাক্যটার ইংরেজি হবে We were used to fighting. We were used to fighting. পরের এক্সাম্পল, আমি খবরের কাগজ পড়ায় অভ্যস্ত ছিলাম। I was used to reading newspaper. I was used to reading newspaper. নেক্সট, আমার ভাই পাবজি খেলায় অভ্যস্ত ছিল। My brother was used to playing PUBG. My brother was used to playing PUBG. রোহিত মাছ ধরায় অভ্যস্ত ছিল। রোহিত was used to fishing. রোহিত was used to fishing. এখানে মাছ ধরার ইংরেজি হলো ফিশিং। তো এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে নিলাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, আমি মুভি দেখায় অভ্যস্ত ছিলাম। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রতিটা স্ট্রাকচারের শেষে আমি আপনাদের প্র্যাকটিসের জন্য একটা করে সেন্টেন্স বলে থাকি। তার কারণ হলো ভিডিওটা দেখার সাথে সাথে যাতে আপনাদের একবার করে প্র্যাকটিসও হয়ে যায়। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রতিটা অ্যান্সার কমেন্টে জানানোর। এবার দেখা যাক 5 নাম্বার স্ট্রাকচার। সে পড়াশোনায় পারদর্শী। সে খেলাধুলায় পারদর্শী। সে গান করায় পারদর্শী। আমার বন্ধু আঁকায় পারদর্শী।
এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা দেখলাম যে কেউ কোনো কাজে পারদর্শী বা কেউ কোনো কাজে খুব ভালো। তো যখন কোনো বাক্যে কর্তা কোনো কাজে খুব ভালো বা খুব পারদর্শী এরকম বোঝাবো, সেই ক্ষেত্রে আমাদের ইংলিশে ইউজ করতে হবে গুড অ্যাট। গুড অ্যাট। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার প্লাস গুড অ্যাট প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম এক্সাম্পল, তুমি পড়াশোনায় ভালো বা তুমি পড়াশোনায় পারদর্শী। এই বাক্যটার ইংরেজি হবে ইউ আর গুড অ্যাট স্টাডিং। ইউ আর গুড অ্যাট স্টাডিং। সে ক্রিকেট খেলায় ভালো বা সে ক্রিকেট খেলায় পারদর্শী। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। হি ইজ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। তারা দৌড়ানোয় পারদর্শী। দে আর গুড অ্যাট রানিং। দে আর গুড অ্যাট রানিং। তুমি পড়াশোনায় পারদর্শী ছিলে। পারদর্শী ছিলে যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে, তো এই বাক্যটার ইংরেজি হবে ইউ ওয়্যার গুড অ্যাট স্টাডিং। ইউ ওয়্যার গুড অ্যাট স্টাডিং। সে আঁকতে পারদর্শী ছিল। এই বাক্যটার ইংরেজি হবে হি ওয়াজ গুড অ্যাট ড্রয়িং। হি ওয়াজ গুড অ্যাট ড্রয়িং। এবার যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বলি, যেমন তুমি পড়াশোনায় ভালো না বা তুমি পড়াশোনায় পারদর্শী না, এই বাক্যটার ইংরেজি কি হবে? এই বাক্যটার ইংরেজি হবে ইউ আর নট গুড অ্যাট স্টাডিং। ইউ আর নট গুড অ্যাট স্টাডিং। তো এই ধরনের নেগেটিভ সেন্টেন্সগুলো বলতে হলে আমাদেরকে জাস্ট গুড অ্যাট এর আগে নট বসাতে হবে, রাইট? আরেকটা এক্সাম্পল দেখা যাক, সে গান করায় পারদর্শী না। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ নট গুড অ্যাট সিঙ্গিং। হি ইজ নট গুড অ্যাট সিঙ্গিং। সে গান করায় পারদর্শী ছিল না। এই বাক্যটার ইংরেজি হবে হি ওয়াজ নট গুড অ্যাট সিঙ্গিং। হি ওয়াজ নট গুড অ্যাট সিঙ্গিং। আশা করছি আমি আপনাদের এই স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো সে নাচতে পারদর্শী। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো অলরেডি আমরা এই ভিডিও থেকে শিখে নিলাম 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। কারণ যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে এবং আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক সুবিধা হবে। আর যদি আপনারা এখনো পর্যন্ত এর আগের স্ট্রাকচার ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখার চেষ্টা করবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। See you in the next video. Till then, stay happy and keep learning.